আমি অনেক ফোনে দেখেছি গিমিকি এআই ফিচার দেওয়া হয়ে থাকে, বাট এই ফোনে যে এআই ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো আসলেই কাজ করে। আর এই ফোনের যে ডিসপ্লেটা আছে সেটা এক কথায় পারফেক্ট। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইনফিনিক্সের নোট 50 প্রো নিয়ে। শুরুতেই বলে দিই এই ফোনের বেশ কিছু ফিচার আসলেই ইমপ্রেসিভ এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। সো চলুন পুরো ভিডিওতে আমরা এই ফোনটাকে ব্রেকডাউন করি, লিটারেলি না ফিগারেটিভলি। ফোনটা যখন বক্স থেকে বের করলাম, হাতে নেওয়ার পরে প্রথম যে জিনিসটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে ইটস বিল্ট লাইক এ ট্যাঙ্ক। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এই ফোনের যে বডিটা আছে সেটা মূলত মেটালের, ফ্রেমটাতে আর্মর অ্যালয় ইউজ করা হয়েছে টু বি এক্সাক্ট, এন্ড ইটস রিয়েলি সলিড। এই ফোনটা মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে এটার এনচ্যান্টেড পার্পল কালারটা আছে, এইটার একটা টাইটেনিয়াম গ্রে কালার আছে, পাশাপাশি একটা স্পেশাল এডিশন আছে যেটাকে রেসিং এডিশন বলছে, সেই সাথে ফাইনালি শ্যাডো ব্ল্যাক নামের আরো একটা কালার ভেরিয়েন্ট আছে। ফোনটার পেছনের দিকে একটা ইন্ডাস্ট্রিয়াল মেটাল টাইপের ফিনিশ দেওয়া হয়েছে উইচ লুকস রিয়েলি নাইস এবং হাতেও খুব ভালো ফিল হয়। এবং এটার যে ক্যামেরা হাউসটা আছে এটা একটু ইউনিক করে ডিজাইন করা হয়েছে। পেছনের দিকে আমরা 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা মূলত একটা সেন্সর যেটা দিয়ে আপনি আপনার হার্ট রেট মনিটর করতে পারবেন এবং এটার চারপাশে একটা এলইডি লাইটও জ্বলে যখন আপনি ফোনটাকে চার্জে লাগাবেন তখন। সো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি জানি না কতজন মানুষ হার্ট রেট মনিটর করার জন্য কিংবা ব্লাড অক্সিজেন মনিটর করার জন্য এটা ইউজ করবেন, বাট স্মার্ট ওয়াচের বিকল্প হিসেবে আপনারা এটাকে হেলথ মনিটরিং এর জন্য ইউজ করতে পারেন। ফোনটার ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে যেগুলো বেশ ট্যাকটাইল এবং খুবই ক্লিকি, মানে ক্লিক করার পর একটা স্যাটিসফাইং ফিল আসে, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সচরাচর বাটনের প্রশংসা আমরা করি না, বাট এই বাটনগুলো আসলেই প্রশংসা করার মতো। ইন্টারেস্টিংলি এই ফোনটাতে আয়ার ব্লাস্টার আছে উপরের দিকে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, উপরে একটা সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে যেখানে লেখা আছে সাউন্ড বাই JBL, তার মানে এটাতে স্টেরিও স্পিকার আছে এবং স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো, বেশ লাউড ছিল সাউন্ড এবং সারাউন্ড সাউন্ড ইফেক্টও বেশ ভালো লাগে। স্পেশালি গেমিং এর সময় এই স্পিকারটা আপনি বেশ এনজয় করবেন। নিচের দিকে আমরা ডুয়েল সিম কার্ড স্লট দেখতে পাচ্ছি যেটাতে আপনারা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। 2টা প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে এবং প্রাইমারি যে স্পিকার গ্রিল সেটাও নিচের দিকে দেওয়া হয়েছে। আর এই ফোনটার ওজন হচ্ছে 198 গ্রাম, যেটা একটু হেভি সাইডেই পড়ে, খুব লাইট ওয়েটও বলা যাবে না আবার খুব মেজরলি হেভিও বলা যাবে না। এক হাতে ইউজ করতে গেলে একটু বেগ পেতে হবে যাদের হাত স্পেশালি একটু ছোট, কারণ ফোনটা বেশ বড় সড়ো, সো আপনি পুরো স্ক্রিন জুড়ে অ্যাক্সেস পাবেন না এক হাতে। তবে পেছনের দিকে ক্যামেরা হাউসে আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা রেস্ট করবে, যে জিনিসটা আপনাকে একটু বেশি অ্যাসুরেন্স দেবে ফোনটা যখন এক হাতে ইউজ করবেন তখন। ওভারঅল এই সেগমেন্টে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে একদমই ফার্স্ট ক্লাস লেগেছে। এবার চলুন এই ফোনের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পয়েন্টটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এইটার ডিসপ্লে। জাস্ট লুক এট ইট, ইট লুকস গর্জিয়াস। প্রথমত এই ডিসপ্লের চারপাশের চিন এবং বেজেল প্রত্যেকটাই সমান্তরাল, মানে একদমই ইকুয়াল, যার ফলে এটাকে দেখতে খুবই ভালো লাগে। 93.4% হচ্ছে এটা স্ক্রিন টু বডি রেশিও। উপরের দিকে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে। ওভারঅল খুবই ইমার্সিভ একটা ডিসপ্লে। এটা একটা অ্যামোলেড প্যানেল বাই দ্য ওয়ে, যেটা 6.78 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এখানেই শেষ না, এই ডিসপ্লেতে 144 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আমরা 120 হার্জ ইউজুয়াল ফোনগুলোতে দেখে থাকি, গেমিং ফোনগুলোতে 144 হার্জ দেখি, বাট এই ফোনটাতে 144 হার্জ দেওয়া হয়েছে, যার ফলে গেমারদেরকে এটা বেশ অ্যাট্রাক্ট করবে। এছাড়াও এই ডিসপ্লেতে 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যদিও টিপিক্যাল ব্রাইটনেস আপনারা 550 নিটের মতো পাবেন, যেটা ইনডোরে এনাফ, এবং আউটডোরে গেলে যখন পিক ব্রাইটনেসটা হিট করবে তখন কিন্তু আউটডোরে আপনারা খুব ভালো ভিজিবিলিটি এটা দিয়ে পাবেন। সেই সাথে এটার টাচ স্যাম্পলিং রেটও খুবই ভালো, খুবই স্মুথ একটা ডিসপ্লে। 144 হার্জের ডিসপ্লে অনেক স্মুথ হয়। ইভেন অনেকে মনে করতে পারেন যে 120 থেকে 144 হার্জে হয়তো বা খুব বেশি একটা ডিফারেন্স হবে না, বাট আই থিঙ্ক আই ক্যান ফিল দ্য ডিফারেন্স হিয়ার। এবং এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স জোস ছিল, গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, মানে ওভারঅল একদম লাইক এই প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলতেই হবে। এইবার এই ফোনের হার্ডওয়্যার সাইডটা নিয়ে কথা বলি। তার আগে ফোনের দামটা আপনাদেরকে বলে দিই। এই ফোনটা বাংলাদেশে 8/256 GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 31,999 টাকা, মানে 32,000 টাকা। সো এটার যে 8GB র্যাম এটা হচ্ছে LPDDR4X টাইপের এবং 256GB যে স্টোরেজ আছে সেটা হচ্ছে UFS 2.2 টাইপের। আর এই পুরো ফোনটার ব্রেন হিসেবে কাজ করছে মিডিয়াটেকের Helio G100। নাও G100 এর নাম যারা নতুন শুনছেন, এটা মোটেও নতুন না, কয়েকদিন ধরে অলরেডি চলে আসতেছে। তার চাইতে বড় কথা, এটা মূলত একটু মানে নতুন মোড়কের মধ্যে পুরনো জিনিস ঢুকাই দেওয়ার মতো ব্যাপার। G99 যেটা এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম সেটা থেকে G100 এর ডিফারেন্স তেমন খুব একটা বেশি নাই। সো এই ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডে টু ডে লাইফে আপনারা তেমন কোনো প্রবলেমই পাবেন না। হেভি মাল্টিটাস্কিং এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। সো আপনারা যদি হেভি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন এবং মাল্টিপল অ্যাপ একসাথে ইউজ করেন, ইউ ক্যান ডু দ্যাট ভেরি ইজিলি।
গেমিংয়ের বেলায় আমরা এটাতে টিপিক্যাল যে গেমগুলো আছে পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল এই দুইটা গেম খেলেছি এবং সেগুলো মিডিয়াম সেটিংয়ে আমরা মোটামুটি ভালোই প্লে করতে পারছিলাম। দু একবার ফ্রেম ড্রপ ছাড়া আমরা তেমন কোনো প্রবলেম পাইনি। তবে ভালো ব্যাপার হচ্ছে গেমিংয়ের বেলায় এই ডিসপ্লেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। প্রথমত এই ডিসপ্লের ন্যারো বেজেল এবং 144 হার্জ রিফ্রেশের যে গেমগুলোতে সাপোর্ট করে সেগুলোতে আপনি আরো অসাধারণ ফিল পাবেন। সেই সাথে এটার গুড কোয়ালিটি স্টেরিও স্পিকারটাও কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সে আরেকটু মাত্রা যুক্ত করে। পাশাপাশি অনেকক্ষণ গেম খেলার পরেও ফোনটা খুব একটা বেশি গরম হয় না। আমার মনে হয় মেটাল ফ্রেমটাও এটার হিট ডিসিপেট করার জন্য কিছুটা কাজ করে। ওভারঅল যদি গেমিং এর কথা বলি তাহলে যারা খুব হার্ডকোর গেমার আছেন তারা হয়তো পারফরমেন্সে কিছুটা ল্যাকিং ফিল করবেন। তবে এটার অন্যান্য বিষয়গুলো যখন একসাথে যুক্ত করবেন, ডিসপ্লে, স্পিকার সহ অন্যান্য জিনিস সবকিছু মিলে এটার গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আসলেই ভালো হয়। সো গেমাররা এটা কনসিডার করতেই পারেন। এবার আসি সফটওয়্যারে। সো এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আছে, যার উপরে XOS 15 দেওয়া হয়েছে, যেটা ইনফিনিক্সের নিজস্ব ইউআই। এবং এই ইউআই নিয়ে আমরা আগেই বলেছি যে ইউআইটা আরেকটু অপটিমাইজ হওয়া উচিত, এটাতে বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো রিমুভ করা উচিত। সো এই জিনিসগুলো এখানে রয়ে গেছে এখনো পর্যন্ত। আইকনের ডিজাইনগুলো আমার মনে হয় আরেকটু মিনিমাল করা যায় বা আরেকটু লুক্রেটিভ করা যায়। এর বাইরে ইউআইতে খুব একটা বেশি প্রবলেম আমি ফেস করি নাই, লাইক ল্যাগ করা, হ্যাং করা এই ধরনের কোনো প্রবলেম ছিল না। ইউআইটাতে বেশ কিছু নতুন নতুন ফিচারও অ্যাড করা হয়েছে, সেগুলো আমার কাছে ভালো লেগেছে। মানে আগের চাইতে বেটার হচ্ছে, বাট সেটা এখনো পর্যন্ত নোটিসেবল না লাইক লুক ওয়াইজ। এছাড়া ইনফিনিক্স 2 ইয়ার মেজর অ্যান্ড্রয়েড আপডেট অফার করছে, পাশাপাশি 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেটও প্রমিস করছে। তবে এইবারের ইনফিনিক্সের সফটওয়্যার সাইডে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের এআই ফিচারগুলো। সো আমি ফার্স্ট যখন এই ফোনটার অ্যানাউন্সমেন্ট শুনি এবং অনেক এআই ফিচার নিয়ে তারা ব্র্যাগিং করছিল, তখন আমি মনে মনে ভাবতেছিলাম এই আসতেছে, মানে ফালতু কিছু এআই ফিচার দিয়ে দিবে যেটার একটাও কাজ করবে না। বাট টু মাই সারপ্রাইজ এটাতে যে এআই ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রত্যেকটাই কাজ করে অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ দ্য এআই ফিচার্স। এটার সেটিং এর ভিতরে ইনফিনিক্স এআই নামের একটা অপশন আছে, যেটার ভিতরে গেলে সবগুলো এআই ফিচারের একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন। আমি একটা একটা করে একটু এক্সপ্লেন করি। প্রথমে ফোলাক্স ভয়েস নামে তাদের নিজস্ব একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। অলদো এটা চলছে মূলত ডিপসিক দিয়ে, ডিপসিক R1 এর যে মডেলটা আছে সেটাই তারা ইউজ করছে। আপনারা চাইলেই গুগলের জেমিনাইতেও সুইচ করে নিতে পারবেন। আর আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি এটার লাইভ কল ট্রান্সলেশন ফিচারটা দেখে। আমি স্যামসাংয়ে এই ফিচারটা ট্রাই করেছিলাম এবং সেটা বেশ অ্যাকুরেটলি কাজ করছিল। সো আমি বেশ স্কেপটিক্যাল ছিলাম যে এটাতে হয়তো অত ভালো কাজ করবে না, বাট টু মাই সারপ্রাইজ ইট ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি। সো এই ফোনটা দিয়ে আপনি যখন কোনো ফরেনারের কাছে কল দিবেন বা আপনি যদি আপনার কাছে যদি কোনো ফরেনার কল দেয়, তাহলে আপনি তার ভাষাটা ট্রান্সলেট করে আপনার কাঙ্ক্ষিত ভাষায় শুনতে পারবেন। বাট এখানে একটা লিমিটেশন আছে, এত খুশি হওয়ার কিছু নাই। সেটা হচ্ছে অল্প কয়েকটা ভাষা আছে এখানে, 4-5টা মাত্র, যে ভাষাগুলোর মধ্যে বাংলা নাই। হিন্দি আছে, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, আর ইংলিশ তো থাকছে, আরও বেশ কয়েকটা ভাষা আছে। আমার মনে হয় এই ল্যাঙ্গুয়েজ প্যাকটাকে যদি আরও বাড়ানো হয় তাহলে এটা আরও বেশ ভালোভাবে চলবে। বাট আপাতত আমাদের বাংলাদেশিদের জন্য খুব একটা মনে হয় না কার্যকর হবে। তবে আমি সারপ্রাইজ হয়েছি যে এটা ভালোভাবে কাজ করে। স্লাইট একটু ডিলে আছে ট্রান্সলেশনে, যেটা আমি স্যামসাং এর ফোনে পাই নাই, এখানে একটু হালকা ডিলে আছে। এর বাইরে এটাতে ডকুমেন্ট এবং রাইটিং অ্যাসিস্ট্যান্ট ফিচার আছে, যার মাধ্যমে আপনারা টেক্সটকে রিরাইট করতে পারবেন, গ্রামাটিক্যালি কারেক্ট করতে পারবেন, প্যারাফ্রেজ করতে পারবেন, এবং এই ফিচারগুলো কাজ করে আমরা টেস্ট করে দেখেছি। এছাড়া আরও কিছু পপুলার এআই ফিচার এটাতে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল রেকর্ডিং এর সামারি করা অথবা এআই নোট টেকিং, এই জিনিসগুলো প্রপারলি কাজ করে। সেই সাথে এআই ওয়ালপেপার ক্রিয়েটরও আছে, যেটা দিয়ে আপনারা টেক্সট থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, এবং এআই কাটআউট আছে, যেটা হচ্ছে এআই ইমেজ ইরেজার হিসেবে কাজ করে, এবং এটাও খুব অ্যাকুরেটলি কাজ করে। বাই দ্য ওয়ে, আপনি খুব সুন্দরভাবে ইমেজ থেকে আনওয়ান্টেড যে অবজেক্টগুলো আছে সেগুলোকে রিমুভ করে ফেলতে পারবেন। আমি প্রত্যেকটা এআই ফিচারে এত ইন ডিটেলে যাই নাই, জাস্ট সামারি বলে গিয়েছি। ওয়েল, এই এআই ফিচারগুলো আপনারা কে কে ইউজ করেন একটু কমেন্টে জানিয়ে দেন। আমি জানি খুব বেশি মানুষ এখনো পর্যন্ত এআই ইউজ করে না, বাট আপনারা যখন ফোন কিনে এআইতে অভ্যস্ত হয়ে যাবেন তখন একটা সময় দেখবেন এগুলো আপনার কাছে ইউজফুল মনে হবে। আমি যেটা বারবার বলছি যে আমি আগে এক্সপেক্টও করি না যে এগুলো এত ভালো কাজ করবে। সো এই কারণে আমি সারপ্রাইজ হয়েছি এবং এত এক্সাইটেড হয়ে আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করছি, কারণ আমার কাছে জেনুইনলি অনেক ভালো লেগেছে যে 32,000 টাকা দামের একটা ফোনের এআই ফিচারগুলো আসলেই কাজ করে। এই প্রাইস রেঞ্জে আমি আরও অনেক ফোন দেখেছি যেগুলোতে এআই ফিচার আছে, বাট সেগুলো অত বেশি কাজ করে না। এবার আসুন এই ফোনের ক্যামেরাটার দিকে একটু তাকাই। সো এটার পেছনের দিকে টোটাল 3টা সেন্সর আছে, যার মধ্যে প্রাইমারি হচ্ছে 50 মেগাপিক্সেলের, এটা একটা ওআইএস ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা শুটার দেওয়া হয়েছে। আই এম সারপ্রাইজড, এখনকার সময় আমরা আলট্রা শুটার খুব কমই দেখি এই প্রাইস রেঞ্জে। সে সাথে আরেকটা অক্সিলারি লেন্স আছে, যেটাকে ফ্লিকার সেন্সর বলা হয়। প্রাইমারি ক্যামেরার ডেলাইটেড ছবিগুলোতে মোটামুটি ভালোই ডিটেল থাকে, ছবিগুলো শার্প, কালার রিপ্রোডাকশনও ঠিকঠাক ছিল, একদমই ট্রু টু লাইফ না হলেও দেখতে সুন্দর লাগে। ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো ছিল, সে সাথে এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক মতোই করতে পারছিল, এবং এটার যে পোর্ট্রেট মোড আছে সেটা দিয়ে ভালো মানের ছবি তোলা যায়। স্পেশালি সাবজেক্ট সেপারেশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা অ্যাকুরেট ছিল,
এবং আমার কাছে পোর্ট্রেট মোডের ছবিগুলোই বেশি ভালো লেগেছে প্রাইমারি ক্যামেরার। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাটা যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত ভালো ডিটেইল দিতে পারে না, বাট একটা ওয়াইড ফিল্ড অফ ভিউ আপনারা ক্যাপচার করতে পারবেন, যেটা অনেকেই এনজয় করে। এবং প্রপার লাইটে যদি ছবি তোলেন তাহলে আলট্রাওয়াইড থেকে ভালো মানের ছবি আপনারা পাবেন। লো লাইটের ছবিগুলো একেবারে সুপার ইমপ্রেসিভ না হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি ওআইএস থাকার কারণে একদম স্টেবল হাতে ছবি তুলতে হয় না, একটু নড়াচড়া করলেও ছবি ভালো আসে। এবং আপনারা যদি মোটামুটি লাইটে ছবি তোলেন তাহলে গুড ডিটেল পাবেন, আর যদি লাইট একদম কমে যায় তাহলে কিছুটা নয়েজ এবং সফটনেস আপনারা খেয়াল করবেন। ভিডিও বেলায় পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS রেকর্ড করা যায়, বাট এই মোডে আপনারা স্টেবিলাইজেশন পাবেন না। স্টেবিলাইজেশন অন করলে 1080 30 তে সুইচ হয়ে যায় এবং 1080 30 তে আপনারা বেশ স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি নিয়ে আমি হ্যাপি। আর এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। মোটামুটি ডিটেইলড এবং শার্প ছবি এটা ক্যাপচার করতে পারে। কালারগুলো পেছনের ক্যামেরার মতো খুবই ভালো লাগে দেখতে। শুধু মাঝে মধ্যে আমি কন্ট্রাস্টের একটু ঘাটতি খেয়াল করছিলাম সেলফিতে, তবে আপনারা যদি পোর্ট্রেট মোডে সুইচ করেন তাহলে আবার কন্ট্রাস্ট ফিক্স হয়ে যায় এবং পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস, সাবজেক্ট সেপারেশন এগুলো রিয়ার ক্যামেরার মতোই অ্যাকুরেটলি করতে পারে। ফ্রন্ট ক্যামেরার ভিডিওতেও আপনারা 2K 30 FPS এর অপশন পাবেন, কিন্তু এটাতেও স্টেবিলাইজেশন নাই। বাট ইন্টারেস্টিংলি 1080 30 FPS এ যদি ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনারা এটাতে স্টেবিলাইজেশন অন করতে পারবেন এবং যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগ করবেন তারা কিন্তু এটা দিয়ে বেশ স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা এই ফোনের একটা গুড সেলিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয়। ওভারঅল যদি এই ক্যামেরাটা নিয়ে কনক্লুড করতে চাই তাহলে এই প্রাইসে শুধু একটা জায়গাতে আমার কাছে কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন নাই। বাকি সবকিছু আমার কাছে ঠিকঠাক লেগেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য ব্যাটারি আসলে কতটুকু দেওয়া হয়েছে। সো এটাতে 5200 mAh সেল দেওয়া হয়েছে। ব্যাকআপের কথা যদি বলি তাহলে আমরা লাইট টু মডারেট ইউজ করে পুরো দিন ইজিলি পার করতে পারছিলাম। আপনি যদি একটু হেভি ইউজ করেন তাহলে হয়তো দিনের শেষে গিয়ে একটু চার্জ দেওয়া লাগতে পারে। এর কারণ হচ্ছে এটার G100 প্রসেসরটা একটু পাওয়ার হাংরি, পাশাপাশি 144 Hz রিফ্রেশ রেট যেটাও বেশ ভালোই পাওয়ার হাংরি। তবে চার্জ শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এটার বক্সের ভিতরে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটা সুপার ফাস্ট চার্জ হয়ে যাবে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেটা একটা ফ্ল্যাগশিপ ফিচার। এবং এই প্রাইস রেঞ্জে আমরা এর আগেও ইনফিনিক্সের নোট সিরিজে ওয়্যারলেস চার্জিং দেখেছি, যেটা আমার কাছে এই ফোনের একটা ইউনিক সেলিং পয়েন্ট মনে হয়, যেটা অন্যান্য ফোনগুলো কিন্তু এই প্রাইসে দেয় না। আর এটাতে কিন্তু যেন ওয়্যারলেস চার্জিং দেওয়া হয় নাই, লাইক দেওয়ার দরকার পড়ছে তাই দিয়েছে, ব্যাপারটা একদমই সেরকম না। 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এটা সাপোর্ট করে এবং ম্যাক চার্জ দেওয়া হয়েছে, যেটা অ্যাপলের ম্যাকসেফ যেরকম ঠিক সেরকম, মানে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং। সো আমার হাতে ইনফিনিক্সের একটা 5000 mAh এর পাওয়ার ব্যাংক আছে, ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ওয়্যারলেস চার্জিং এর জন্য। এবং এটা যখন আমি স্ন্যাপ করি তখন পেছনের দিকে এটা ক্লিপ হয়ে যায় এবং ফোনটা চার্জ হচ্ছে। যদিও এই পাওয়ার ব্যাংক অনেক হেভি, এই কারণে এই ম্যাগনেটটা এখানে থাকে না, বাট ইউজুয়ালি নর্মাল যে ওয়্যারলেস চার্জারগুলো আছে সেগুলো এখানে স্ন্যাপ করে থাকবে। আপনি যদি আরও স্ট্রং গ্রিপ চান তাহলে এইটার বক্সের ভেতরে যে কাভারটা আসে, ব্যাক কাভারটা, এইটার যে ম্যাগনেটটা সেটা আরও বেশি স্ট্রং। সো এটাতে এই পাওয়ার ব্যাঙ্কও স্ন্যাপ হয়ে থাকে খুব ইজিলি এবং চার্জার তো থাকবেই। সো আপনারা চাইলে ব্যাক কাভার দিয়ে হেভি যদি কোনো কিছু ইউজ করতে চান তাহলে করতে পারবেন, বাট ফোনের যে অ্যাকচুয়াল ম্যাগনেটটা সেটা কিন্তু খুব একটা বেশি স্ট্রং না। এখানেই শেষ হয় নাই, এই ফোনটাতে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জিংয়েরও ব্যবস্থা আছে। সো অন্য কোনো ফোনে যদি চার্জ ট্রান্সফার করতে হয় সেটাও কিন্তু করতে পারবেন। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের কথায় যদি আসি তাহলে এই প্রাইসে ওয়ান অফ এ কাইন্ড একটা ফোন, এবং এটা যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে চোখ বন্ধ করেই নিতে পারেন। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটার পজিশনটা বেশ নিচের দিকে, বাট রিচ করতে পারলে খুব ফাস্ট আনলক হয় ফোনটা। সেই সাথে এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটাতে IP64 রেটিং আছে, দরকারি সব ধরনের সেন্সর আছে, সাথে NFC-ও দেওয়া হয়েছে। কনক্লুশনে যাওয়ার আগে দুইটা ইনফরমেশন দিয়ে দিতে চাই। প্রথমত, ইনফিনিক্স এবার পাম পে এর সাথে কোলাবোরেট করছে। সো আপনারা চাইলে 0% EMI তে ক্রেডিট কার্ড ছাড়া এই ফোনটা ইনস্টলমেন্টে নিতে পারবেন। এছাড়া ইনফিনিক্স নোট 50 সিরিজের যে কোনো ফোন কিনলে আপনারা একটা স্পেশাল পাস পাবেন বক্সের ভিতরে, যেই কার্ডটা দিয়ে আপনারা একটু প্রায়োরিটি সার্ভিস পাবেন কার্ড কেয়ারে। আমি ডিটেলটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। ওকে, এইবার কনক্লুশনের পালা। অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা। আমি যদি এক কথায় কনক্লুড করি তাহলে বলবো আমার পছন্দ হয়েছে এই ফোনটা, এবং পছন্দ না হওয়ার মতো কিছুই এই ফোনটাতে আমি পাই নাই। তারপরেও বাকি ডিসিশন আপনার উপর। আমি যদি একটু সামারি করি, প্রথমত ডিসপ্লেটা ফার্স্ট ক্লাস, আমার কাছে বেশ ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি খুবই ভালো, পারফরমেন্স ওকে, মানে এই প্রাইস রেঞ্জে আরও বেটার পারফরমেন্স এখন আমরা এক্সপেক্ট করি। ক্যামেরাটা ভালো ছিল, জাস্ট 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশনটা পাই নাই। সফটওয়্যার সাইডে বেশ কিছু AI আছে যেগুলোও বেশ ইউজফুল ছিল। কমপ্লেন করার মতো জায়গা খুবই অল্প আছে। বাকি আপনারা কি মনে করেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। এই ফোনটা কেমন লাগলো আপনাদের কাছে? ইনফিনিক্স নোট 50 প্রো ফোনটা কিনবেন কি কিনবেন না সেটাও কমেন্টে জানিয়ে দিন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।